বিএনপি কখন নাই হয়ে যায়, বলছেন তথ্যমন্ত্রী। দেশ মন গড়া সংবিধানের ভিত্তিতে চলছে। আওয়ামী লীগের সঙ্গে একতরফা প্রেম করে ক্ষতিগ্রস্ত হয়েছি, বলছেন মুজিবুল হক চুন্নু। মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জাতিসংঘের বিশেষ দূতের। দেশকে বধ্যভূমিতে পরিণত করেছেন সরকার, বলছেন রিজভী। এবং সর্বশেষ জানাবো, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম বললেন, বিদ্যমান আইনে গুম খুনে তদন্ত করার ক্ষমতা নেই। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। আশঙ্কায় আছে বিএনপি কখন নাই হয়ে যায়, বলছেন তথ্যমন্ত্রী। তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আমি দেখতে পাচ্ছি বিএনপির মধ্যে একটা না রোগ দেখা দিয়েছে। সবকিছুতেই যেন না বলা, সংলাপে যাবে না, নির্বাচনে যাবে না, এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও যাবে না। এখন আমি আশঙ্কার মধ্যে আছি, না না বলতে বলতে বিএনপিটা কখন নাই হয়ে যায়। ডক্টর হাসান মাহমুদ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের দল বিএনপি ও জামায়াত বাংলাদেশে যদি নেতিবাচক রাজনীতি না করত এবং স্বাধীনতা বিরোধী অপশক্তিকে নিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র না করত, তাহলে বাংলাদেশ আরো অনেক বেশি এগিয়ে যেতে পারত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অনুরোধ জানাবো, উনি শিক্ষিত লোক হয়ে যেন অশিক্ষিতের মতো কথা না বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগে 3 বার দেশ পরিচালনা করেছেন, এখন 4র্থবার দেশ পরিচালনা করছেন। এ সময় দেশের অগ্রগতির উন্নতি হয়েছে। বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় তখন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল 9.54%। সেই জিডিপি গ্রোথ রেট এখনও আমরা অতিক্রম করতে পারিনি। বর্তমান সরকারের সময়ে বাংলাদেশে কোনো উন্নয়ন হয়নি, বরং পেছনের দিকে চলে যাচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যের ব্যাপারে সাংবাদিকদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আমি জ্ঞানী এবং বুদ্ধিমান মানুষ বলে জানতাম, কিন্তু দলকানা হতে গিয়ে তিনি এরকম বুদ্ধিহীন হয়ে গেছেন এবং জ্ঞান হারিয়ে ফেলেছেন, এটা আমাকে আশ্চর্য করেছে। ডক্টর হাসান মাহমুদ বলেন, আগে বাংলাদেশের শতকরা 41% মানুষ দারিদ্র্য সীমার নিচে ছিল, সেটি এখন 20%-এর নিচে নেমে এসেছে। দেশ মন গড়া সংবিধানের ভিত্তিতে চলছে। ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ুন কবির বলেছেন, সার্বভৌমত্বের নামে দেশে দীর্ঘ 50 বছর ধরে দলীয় নেতাদের কর্তৃত্ব চলছে। মন গড়া সংবিধানের ভিত্তিতে চলছে দেশ। এ কারণে মানুষ সুশাসন ও ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গি তৎপরতা, গুম খুন, ধর্ষণ ও মাদকে সয়লাভ হয়ে পড়েছে দেশ। সৈয়দ হুমায়ুন কবির বলেন, সব ধর্মের মানুষের জন্য ধর্ম পালনের সুযোগ রেখে আল্লাহর নির্দেশিত পথে ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত সমাজ ব্যবস্থা অনুসরণ করলে দেশের শান্তি প্রতিষ্ঠা হবে। সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হলে সুশাসন ও ন্যায় বিচার নিশ্চিত হবে। মৌলিক অধিকার সহ সব অধিকার আদায় ও সংরক্ষণ হবে। সব ধরনের দুর্ভোগ ও অশান্তি দূর হয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, বর্তমানে দেশের যে অবস্থা, এ থেকে পরিত্রাণ পেতে হলে এই রাষ্ট্রের ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। এছাড়া এই দেশে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। তিনি দলমত নির্বিশেষে সবাইকে ইসলামের সমাজ পরিচালিত ইসলাম প্রতিষ্ঠার শান্তিপূর্ণ আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান। আওয়ামী লীগের সঙ্গে একতরফা প্রেম করে ক্ষতিগ্রস্ত হয়েছি, বলছেন মুজিবুল হক চুন্নু। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, আওয়ামী লীগের দুর্নীতি ও দুঃশাসনের প্রতি আমাদের সমর্থন নেই, কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই। তিনি বলেন, আমরা আওয়ামী লীগের সঙ্গে একতরফা প্রেম করে ক্ষতিগ্রস্ত হয়েছি। চুন্নু বলেন, আগামীতে নিজস্ব কর্মসূচি নিয়ে গণমানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি নিয়ে এগিয়ে যাবে জাতীয় পার্টি। মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জাতিসংঘের বিশেষ দূতের। মিয়ানমারের ওপর অর্থনৈতিক এবং অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ। বিশেষ দূত টম অ্যান্ড্রুজ বলেন, তার পরামর্শ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে বা বিভিন্ন দেশ সম্মিলিতভাবে বা আলাদাভাবে এই নিষেধাজ্ঞা দিতে পারে। রোহিঙ্গাদের সাহায্য করতে শুধু বাংলাদেশের পাশে থাকা না, মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ তৈরি আরও গুরুত্বপূর্ণ। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে এই চাপ তৈরি করার জন্য। রোহিঙ্গা ক্যাম্পে আরসা সদস্যের উপস্থিতি উদ্বেগজনক। এই ইস্যুতে বাংলাদেশের সরকারকে ব্যবস্থা নিতে আহ্বান জানান জাতিসংঘের মিয়ানমার বিষয়ক এই বিশেষ দূতের। রোহিঙ্গাদের জন্য অবশ্যই মিয়ানমারে তাদের নিরাপদ, টেকসই এবং স্বেচ্ছায় প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে। এ সফরে আমি প্রায় প্রত্যেক রোহিঙ্গার সাথে কুতুপালং ক্যাম্পে হোক বা ভাষাঞ্চলে কথা বলছি। যত তাড়াতাড়ি তারা নিরাপদে, টেকসই এবং মর্যাদার সাথে স্বদেশে ফিরে যেতে চায়। তিনি বলেন, রোহিঙ্গা সম্প্রদায়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা দিয়েছে নিরাপত্তা, শিক্ষার সুযোগ, স্বাস্থ্যসেবা, টেকসই জীবিকার সুযোগ তৈরি করা, বিশেষ করে ভাষাঞ্চলের ক্ষেত্রে তাদের চলাফেরার স্বাধীনতা।
দেশকে বধ্যভূমিতে পরিণত করেছে সরকার, বলছেন রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতায় চিরস্থায়ীভাবে টিকে থাকার মোহ থেকেই বর্তমান সরকার বারবার গণতন্ত্রকে জবাই করেছে। এটি করতে গিয়ে সারা দেশকে বধ্যভূমিতে পরিণত করেছে সরকার। তারা দেশের জনগণ, বিরোধী রাজনৈতিক দল ও বিরোধী মতের মানুষকে মনে করে ভাড়াটিয়া বা প্রজা, আর নিজেদের দেশের মালিক মনে করে। তাই নির্বাচন, ভোট, মত প্রকাশের স্বাধীনতা সবকিছু বানের জলে ভাসিয়ে দিয়ে তারা নিজেদের ইচ্ছে মতো দুঃশাসন কায়েম করেছে। রুহুল কবির রিজভী বলেন, একদলীয় বাকশালের বিষাক্ত গ্যাস চেম্বার থেকে বহুদলীয় গণতন্ত্রের বিশুদ্ধ বাতাস বইয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান। সেই গণতন্ত্রের পথ চলাকে আবারও বন্দুকের নলের মুখে বন্দী করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। আবারও 9 বছরের নির্ভীক দুঃসাহসী আন্দোলনের নেতৃত্ব দিয়ে বন্দী গণতন্ত্রকে মুক্ত করেন এদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাই জনগণের পক্ষে, স্বাধীনতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে বারবার অসীম দৃঢ়তা নিয়ে দাঁড়ানোর জন্যই বর্তমান নিশিরাতের সরকার বেগম জিয়াকে বন্দী করে রেখেছে। তিনি বলেন, খালেদা জিয়াকে মিথ্যা সাজানো মামলায় সাজা দেওয়া হয়েছে, অথচ সরকারের পৃষ্ঠপোষকতায় দেশ থেকে লাখ কোটি টাকা পাচার হচ্ছে প্রতি বছর। বিদেশে খালেদা জিয়ার সুচিকিৎসার মৌলিক অধিকারকেও তারা ক্ষমতার দাপটে বাধা দিচ্ছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, সরকারের এই অমানবিকতার বিরুদ্ধে দেশবাসী ক্ষুব্ধ, প্রতিবাদে সোচ্চার। মুক্ত খালেদা জিয়ার অস্তিত্বের কথা ভেবে সরকার অজানা আতঙ্কে ভুগছে। জনগণের নেত্রীকে হাজারো বাধার মুখে আটকিয়ে রাখা যাবে না জেনেও তারা জীবনকে নিঃশেষ করে দেওয়ার যাবতীয় আয়োজন চালিয়ে যাচ্ছে ভোটারবিহীন সরকার। তিনি বলেন, আমরা এই মুহূর্তে দেশনেত্রীর মুক্তি ও বিদেশে সুচিকিৎসার জন্য আবারও জোরালো আহ্বান জানাচ্ছি। রিজভী অভিযোগ করে বলেন, ডিবি পুলিশ পরিচয়ে গতকাল সাদা পোশাকধারীরা ঢাকা মহানগর উত্তর আদাবর থানাধীন 30 নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মনোয়ার হাসান জীবনকে তুলে নিয়ে গেছে। এখনো পর্যন্ত তার কোনো হদিস না পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক মনোয়ার হাসান জীবনকে তুলে নিয়ে যাওয়া এবং তার কোনো খোঁজ না দেওয়ার ঘটনায় বর্তমান নিশিরাতের সরকারের চলমান গুমের আরেকটি নিকৃষ্ট দৃষ্টান্ত স্থাপিত হলো। তিনি বলেন, মানুষকে নিখোঁজ করে দেওয়ার মতো নির্দয় ঘটনাকে বর্তমান সরকার তাদের টিকে থাকার গ্যারান্টি হিসেবে বিবেচনা করছে। এ সময় মনোয়ার হাসান জীবনকে জনসমক্ষে হাজির করার দাবি জানান রিজভী। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম বলেন, বিদ্যমান আইনে গুম খুনের তদন্ত করার ক্ষমতা নেই। বিদ্যমান আইনে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তের ক্ষমতা নেই জাতীয় মানবাধিকার কমিশনের। তাই কমিশনের পক্ষ থেকে আইন সংশোধনের প্রস্তাব পাঠানো হয়েছে। আইন সংশোধন হলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ গুম খুনের ঘটনা তদন্তের উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে জাতীয় তদন্ত কমিটি গঠন করা হবে। বর্তমান কমিশনের 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনের সার্বক্ষণিক সদস্য ডক্টর কামাল উদ্দিন আহমেদ বলেন, পুলিশের মহাপরিদর্শক সহ র্যাবের 6 কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার বিষয়টিতে রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে কিনা তা দেখা হচ্ছে। সাংবাদিকদের প্রশ্ন জবাবে কমিশন চেয়ারম্যান নাসিমা বেগম বলেন, বিদ্যমান আইনে গুম খুনের বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে সরকারের কাছে প্রতিবেদন চাওয়ার ক্ষমতা থাকলেও তদন্ত করার ক্ষমতা নেই। তাই আইন সংশোধনের সুপারিশ করা হয়েছে। আইন সংশোধন প্রস্তাব জাতীয় সংসদের আগামী অধিবেশনে তোলা হতে পারে। আইন সংশোধন হলে জাতীয় তদন্ত কমিটি গঠনের পরিকল্পনার কথা তুলে ধরে নাসিমা বেগম বলেন, করোনাকালে নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়ায় একটি জাতীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিশনের পক্ষ থেকে দেশের 64টি জেলায় ডেপুটি কমিশনারকে মানবাধিকার সংক্রান্ত জেলাভিত্তিক কমিটি গঠনের জন্য চিঠি দেওয়া হয়েছে। এই কমিটি জেলা পর্যায়ে মানবাধিকার সংরক্ষণ ও মানবাধিকার লঙ্ঘনজনিত অভিযোগগুলো নিয়ে কাজ করবে। একইভাবে গুম খুনের বিষয়ে কাজ করা যেতে পারে। মার্কিন নিষেধাজ্ঞা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশন চেয়ারম্যান সুনির্দিষ্ট কিছু না জানালেও কমিশনের সদস্য ডক্টর কামাল উদ্দিন আহমেদ বলেন, মানবাধিকার কমিশন কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না। তবে অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরনের নিষেধাজ্ঞা আরোপের অভিযোগ রয়েছে। এই ক্ষেত্রে তেমনটি আছে কিনা তা দেখা হচ্ছে। এছাড়া বিস্তারিত প্রতিবেদনে পাওয়া যায়নি। আমরা এ বিষয়ে ইউএন হিউম্যান রাইটস কাউন্সিলের চিঠির অপেক্ষায় আছি। চিঠি পাওয়ার পরপরই আনুষ্ঠানিক অবস্থান জানানো হবে। গণমাধ্যমে প্রকাশিত কমিশন ঘুমিয়ে থাকে এমন অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন কমিশন চেয়ারম্যান নাসিমা বেগম। তিনি বলেন, পুলিশ সার্জেন্টের পিতাকে গাড়ি চাপা দেওয়ার ঘটনায় মামলা নেওয়া হচ্ছে না। এমন অভিযোগ পাওয়ার পর কমিশনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়। এরপর পুলিশ সেই মামলা নিয়েছে। তিনি বলেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে ভারতীয় হাই কমিশনে যোগাযোগ করেছে কমিশন। রাজধানীর শেওড়াপাড়ায় মালিক ভাড়াটিয়া দ্বন্দ্বে বিদ্যুৎ পানির সংকটে ছিল একটি পরিবার। কমিশনের উদ্যোগের ফলে সেই সমস্যার সমাধান হয়েছে। কমিশনের পক্ষ থেকে খাদিজা নামের এক নারীকে 50,000 টাকা ক্ষতিপূরণ এনে দেওয়া হয়েছে। এ ধরনের বেশ কিছু সাফল্যের কথা ধরেন তিনি। কমিশন চেয়ারম্যান নাসিমা বেগম বলেন, আগের কমিশনের থেকে বর্তমান কমিশন কর্মে বেশি তৎপর। আইন মেনে অর্পিত দায়িত্ব পালন করছে এই কমিশন।
কমিশনের কাজগুলোকে ডিজিটালি করার সব আয়োজন সম্পন্ন হয়েছে। এখন অনলাইনে মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করতে পারবে ভুক্তভোগী নিজে বা প্রতিনিধি। সেজন্য এনআইডি বা মোবাইল নাম্বার বাধ্যতামূলক করা হয়েছে। গত 2 বছরে কমিশনের কাছে আসা 82 ভাগ অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। বর্তমান কমিশন কথায় নয় কাজে বিশ্বাসী বলে উল্লেখ করেন তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।